আচ্ছা, ক্লাস 9 এর ছাত্ররা, আজকে আমাদের ব্যবসা উদ্যোগের আলোচ্য বিষয় হলো তৃতীয় অধ্যায়। ব্যবসা উদ্যোগের তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান। তো খেয়াল করি, আমরা সরাসরি বইয়ে চলে যাই, বইয়ে কি আছে আমরা সেটা দেখি। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান নিয়ে আমাদের কি আজকের আলোচনা। এটা হচ্ছে আত্মকর্মসংস্থানের প্রথম ক্লাস, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের ফার্স্ট ক্লাসটা হলো আজকে, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করি, তাহলে আমরা আবার শেয়ারে চলে যাই। হ্যাঁ, জি তাহলে স্যার। তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করতেছিলাম নাকি স্যার? তো তৃতীয় অধ্যায় দেখেন, জি স্যার। তৃতীয় অধ্যায় আমাদের কি আছে, কত নম্বর পেজ একটু দেখেন তো। স্যার 23। 23 না, 18 পেজে আছে কেবল। 20, এই যে আত্মকর্মসংস্থান। হ্যাঁ, ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে কি পেজটা? জি স্যার, ক্লিয়ারলি। স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা? তো খেয়াল করি সবাই। হ্যাঁ, তো খেয়াল করো, যেটা আমাদের তৃতীয় অধ্যায় আছে আত্মকর্মসংস্থান, যেটাকে আমরা বলি সেলফ এমপ্লয়মেন্ট। আচ্ছা, কর্মসংস্থান যে বিষয়টা বুঝি, মানুষ যে কাজ করে তার জীবিকা নির্বাহ করে, এটাকে আমরা বলি কি? কর্মসংস্থান। কর্মসংস্থান। আচ্ছা, তো আমরা সাধারণত জানি যে কর্মসংস্থান করতে গেলে আমাদের চাকরি করতে হয়। কি করতে হয়, তাই না? কেউ চাকরি চাকরি। করে, জি কেউ স্যার। ব্যবসা করে, তাই না? এরকম নানান দিকে কিন্তু কি আমাদের মানুষের কর্মসংস্থান তৈরি হয়। তো সেলফ এমপ্লয়মেন্ট বলতেছে আত্মকর্মসংস্থান, মানে কি নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করা, কার উপরে কি, কারো অধীনে চাকরি না করা, ঠিক আছে? জি স্যার। কারো অধীনে চাকরি করাকে কি বলে? চাকুরি বলে। চাকুরি মানে হচ্ছে, দেখো, চাকুরিটা কথাটা আসছে চাকর থেকে, বুঝতে পারছো ব্যাপারটা? চাকর থেকে চাকুরি, আমরা আছে যারা চাকরি করি সবাই চাকর। কিন্তু যে ব্যক্তি নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করবে, সে কি কারো কাছে চাকর? না স্যার। হি ইজ দ্য ওনার, ঠিক আছে? হি ইজ দ্য মাস্টার। তো খেয়াল করো, তাহলে এখানে আমরা যে বেশ কিছু কথা বলছি সেটা আমরা একটু পড়ি, সেটা একটু মন দিয়ে খেয়াল করবো। সেটা হচ্ছে, দেখো, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কি দেশ? উন্নয়নশীল দেশ। আদমশুমারি ও গৃহ গণনা 2011 হিসাব অনুযায়ী 12 সালের জুলাই দেশের অনুমিত লোক সংখ্যা ছিল, অনুমিত মানে কি? অনুমিত মানে কি? সম্ভাব্য, আনুমানিক। হম, লোক সংখ্যা ছিল কত? 15,25,18,015 জন, ঠিক আছে? 15,25,18,015 জন। মোট জনসংখ্যার 80% মানুষ গ্রামে বসবাস করে। কোথায় বসবাস করে বলো? গ্রামে। গ্রামে বসবাস করে। বাংলাদেশ অর্থনৈতিক হ্যালো রিভিউ স্যার। 2011 এর পরিসংখ্যান অনুযায়ী, হ্যাঁ বলো, কেউ কিছু বললে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কে বললো হ্যালো স্যার? স্যার হৃদয় মনে হয়। আমি বললাম স্যার। হ্যাঁ হৃদয়, বলো কিছু বাবা। আচ্ছা, এমনি বললাম যে আসলাম। তুমি আসো, সে তো আমি জানি। তুমি না, মানে আমি তোমাকে ইন না করলে তুমি তো ইন করতে পারবে না, আমি তো জানি যে তুমি আসো। দেখো, টাইম ঢুকবা হ্যাঁ ক্লাসে। তো দেখো, বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ 2011 পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান 20%। এটা ভালো করে খেয়াল রাখবা। জি স্যার। মোট আমাদের জাতীয় অর্থনীতিতে যত অবদান আছে, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সে প্রোডাক্টের কি 20% কি কৃষি খাত, 30% যাবে শিল্প খাত, আর 50% হলো সেবা খাত। এটা কি বুঝতে পারছো? তাহলে 20% কৃষি, 30% শিল্প, আর কি 50% কি সেবা খাত। সেবা খাত। কিন্তু জনসংখ্যার দ্রুত বৃদ্ধির হার বা বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতার ও চাহিদা ও তার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদন 2010-এর মতে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা 26 লক্ষ। কর্মহীন মানে কি? যাদের কোনো কাজ নেই, বেকার, তাই না? জি স্যার। দেশের মোট শ্রমশক্তির পরিমাণ ছিল 5,67,00,000, যাদের 1/3 যুবক যুবতী, মানে মোট শ্রমশক্তির পরিমাণ, বুঝতে পারছো? যারা কর্মক্ষম মানুষ, কাজ করার ক্ষমতা রাখে, যারা অতিরিক্ত বাচ্চা না, আবার কি অতিরিক্ত বয়স্কও না, যারা কাজ করার কি সামর্থ্য রাখে, এরকম কর্মক্ষম লোকের পরিমাণ কত? 5,67,00,000। তাদের 1/3 যুবক যুবতী, তো তাদের আবার কি 1/3 কি যুবক যুবতী। যুবতী। বিশাল জি এই স্যার। কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি বা বেতন ভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়। তো এদেরকে কিন্তু একবারে কি তুমি ইচ্ছা করলেই যে তাদেরকে তুমি মজুরি বা বেতন ভিত্তিক কাজে লাগাই দিবা, এটা সম্ভব নয়। প্রয়োজন কি? আত্মকর্মসংস্থান। ঠিক আছে, প্রয়োজন কি? আত্মকর্মসংস্থান। এ অধ্যায়ে আমরা আত্মকর্মসংস্থানের দিক সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, মেয়াদ মনে হলো অনেকদিন পরে আসলে। দেখো বাবা, আমি একটা কথা বলি তোমাদের সবাইকে, একটু মানে একটু সবাই ক্লিয়ারলি কথা শুনবা। যে কয়দিন স্কুলে ক্লাস হয়, ক্লাসে যেন আমি প্রত্যেকটা ছেলেকে ঠিকঠাক মতো দেখি, নাহলে আমি ধরলে কিন্তু দৌড়ানো জায়গা পাবো না। এটা মাথায় রাখবো, আমি কিন্তু তোমাদের ক্লাস টিচার। ক্লাসে আমি 100% উপস্থিতি চাই। সবাইকে কথা ক্লিয়ার? ব্যাপারটা কি আমি যেটা বলছি সেটা কি তোমরা বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আমাকে যেন তোমাদের পিছনে না লাগতে হয়। সবাইকে মেসেজটা সুন্দর করে দিয়ে দিবা। তোমাদের একটা গ্রুপ করা আছে, আমি গ্রুপে তোমাদেরকে মেসেজ করার জন্য অনিবার্য গ্রুপে কি আছো নাকি তুমি? না স্যার, আমি স্যার ট্রাই করবো না স্যার ঢুকার। আচ্ছা, স্যার কোন গ্রুপে? আমিও তো নাই। আচ্ছা, একটা মেসেঞ্জার একটা গ্রুপ করছিলাম তোমাদের ক্লাস 9 এর ছেলেদের নিয়ে। এই গ্রুপে স্যার আমাদের আমি 9 এর আছি। ছেলেরা অনেকেই আছে। ঠিক আছে, ক্লাস কখন হচ্ছে, কখন স্কুল থেকে কোন তথ্যটা আসলো, হ্যাঁ, এই সামগ্রিক বিষয়গুলোর তথ্য সবসময় ওই গ্রুপে আপলোড আমরা করি। ঠিক জি আছে, স্যার। তো এই তথ্য জি ওইখানে স্যার। থাকলে মোটামুটি আমরা মানে আপডেট তথ্যগুলো সবসময় পেয়ে যাবো। আর দয়া করে তোমাদেরকে একটা কথা সবসময় বলবো, যে তোমরা ক্লাসটা ঠিক মতো করো। ক্লাস না করলে তার সাথে আমার কোনো খাতির নেই, এটা মনে রাখবা। মিয়াদ, আমার কথা ক্লিয়ার? মিয়াদ, জি স্যার। ক্লাস করো নাই কেন দিন? ক্লাস করবে নিয়মিত, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা খেয়াল করো, আত্মকর্মসংস্থানের ধারণা, কনসেপ্ট অফ কি সেলফ এমপ্লয়মেন্ট, এটা ভালো করে খেয়াল করো। করলা চাষে দারিদ্র জয় কি ভান্ডারিয়ার হাফিজের? এটা ভালো করে পড়ি। এসএসসি পাস করার পর হাফিজুর রহমান 2000 সালে জাহাজে কাজ শুরু করে। কত সালে? তো দেখো, ছোট চাকরি, খাটুনি অনেক, কিন্তু বেতন অনেক কম, সংসার চলছিল না। ঠিক আছে, বাধ্য স্যার। হয়ে তাকে জাহাজের চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে আসতে হয়। ওষুধ কোম্পানিতে চাকরি নেওয়ার অনেক চেষ্টা করে তিনি ব্যর্থ হন, ওষুধ কোম্পানি চাকরি হয় না। ডিগ্রি পাশে সনদ না থাকায় চাকরি মেলেনি। তবে পরিশ্রমী হাফিজুরের দম দমে যাননি। বাড়ি আশপাশে পতিত জমিতে মানে কি, যে জমিতে কোনো কিছু চাষাবাদ হয় না, পড়ে থাকে যে জমি, হ্যাঁ, কিছু একটা করার কথা ভাবতে থাকেন। উপজেলা কৃষি অফিসারের পরামর্শ শুরু করেন পতিত জমিতে করলা চাষ। ঠিক আছে, করলা বুঝো তো, তিতা যে করলা খাই জি আমরা স্যার। বুঝতে। সপ্তাহে এখন তার ক্ষেতে 7 মণ করলা ফলে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এরপর কি বলছে, করলা দিয়ে আয় করে হাফিজের 6 সদস্যের পরিবার, ভরণ পোষণ কি চলছে স্বাচ্ছন্দ্যে। পিরোজপুরে ভান্ডারিয়ায় মাটি ভাঙা গ্রামের শিক্ষিত চাষি
হাফিজুর রহমান করলা পাশাপাশি নানা রকম সবজি আবাদ করে বেকারত্ব ঘুচিয়ে এখন স্বাবলম্বী। ঠিক আছে, দারিদ্র্যকে করেছেন জয়। বুঝতে পারছো? হাফিজুর জানান যে এবার তিনি 2 একর জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছেন। অর্ধেক জমিতে হাইব্রিড টিয়া প্রজাতির করলা চাষ করেছেন, অন্য জমিতে পুঁইশাক, বরবটি, কুমড়া, বেগুন, চিচিঙ্গা, ঢেঁড়স নানা সবজির আবাদ করেছেন। হ্যাঁ, প্রতি কেজি 30 টাকা দরে স্থানীয় পাইকারদের নিকট তিনি করলা বিক্রি করে আসছেন। পাইকাররা কি তার খেতে এসে করলা কিনছেন। এবছরে করলা বিক্রি করে তিনি প্রায় 3 লাখ টাকা আয় করবেন বলে আশাবাদী। খেয়াল করছো? তবে করলা আবাদে 55,000 টাকা ব্যয় হয়েছে। বুঝতে পারছো? তারপর খেয়াল করো কি বলছে। পাইকারি ক্রেতারা তার খেতে এসে কি করলা নিয়েছেন। এবছর কি করলা বিক্রি করে তিনি আয় করেছেন কয় টাকা? 3 লাখ টাকা। তবে করলা বিক্রি 55,000 টাকা ব্যয় হয়েছে। পালা 3 মিনিট। আচ্ছা, তারপর কি বলছে খেয়াল করুন। এ ব্যাপারে কৃষি অফিসার নারায়ণ চন্দ্র মজুমদার বলেছেন কি হাফিজুরের সাফল্য কি উদ্বুদ্ধ হয়ে অনেক সবজি আবাদে কি মনোনিবেশ করেছেন। হ্যাঁ, যে কোনো বেকার যুবকের বিষয়টি কি অনুকরণীয়। এই যে জনাব হাফিজুর রহমান নিজের দক্ষতা গুণাবলী নিজেই নিজের কর্মসংস্থান কি তৈরি করেছেন, এটাই কি আত্মকর্মসংস্থান কি বলে। ঠিক আছে, এটাই হলো আত্মকর্মসংস্থান। স্যার আদব স্যার, স্যার ক্লাসে আছে 7 জন স্যার। ঢুকতে পারেন নাই স্যার? ও স্যার, আমি তো ক্লাস পড়ছি স্যার, তো খেয়াল করিনি। 7 জন আছে স্যার। জি স্যার, 7 জন ক্লাসে আছে স্যার। হ্যাঁ, তারপরে খেয়াল করবো বাবা। তারপরে দেখো বলছে এই যে জি হাফিজুর স্যার। রহমান কি নিজের দক্ষতা গুণাবলী দিয়ে নিজে কি কাজ করে কর্মসংস্থান সৃষ্টি করেছেন, এটাই কি কর্মসংস্থান। এখন আমরা বুঝতে পারছি যে নিজস্ব পুঁজি অথবা কি ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে, হ্যাঁ, আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের কি ব্যবস্থা করাকে কি বলে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। ঠিক আছে, তো খেয়াল করো বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও, টেলিভিশন মেরামত, ঠিক আছে, হাঁস মুরগি পালন, মৌমাছির চাষ ইত্যাদি কি আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত। বুঝছো? ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুবই নিবিড়। আত্মকর্মসংস্থানের জন্য ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তা পরিণত হবে যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে আরো কয়েকজনকে কর্মসংস্থান নিয়ে চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি বড় প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেক্ষেত্রে সকল ব্যবসায় উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসায় উদ্যোক্তা বলা যায় না। তাহলে নিজে নিজে নিজের ব্যবসায় শুধু কি নিজের কর্মসংস্থান করো, সেটা কি শুধু হবে আত্মকর্মসংস্থান। আর যদি নিজেরটার সাথে সাথে কি পাশাপাশি লোকেরটাও করে ফেলো, তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে উদ্যোক্তা। ব্যাপারটা কি বুঝতে পারছো? এবার আমরা এটা পড়ি আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। নোয়াখালীর সানজিদা ইসলাম
স্থানীয় কলেজ থেকে স্নাতক পাশ করে যোগ্যতা অনুযায়ী চাকরি লাভে ব্যর্থ হন। বেশ কিছুদিন বেকার থাকার পর তিনি স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে ফুল চাষের উপর প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশিক্ষণ শেষে 1 একর জমিতে ফুল চাষ করেন। প্রথম মৌসুমে তার আয় হলো 50,000 টাকা। লাভের টাকা হাতে পেয়ে আগ্রহ বহুগুণ বেড়ে গেল। এরপর তিনি ঢাকায় গিয়ে ফুল চাষের উপর দিনব্যাপী কর্মশালায় যোগ দিলেন, পুষ্প মেলা ঘুরে দেখলেন। এখন এখান থেকে তিনি নতুন নতুন দেশি বিদেশি জাতের ফুলের বীজ নিয়ে চাষ করে অনেক আয় করলেন। কঠোর পরিশ্রম আর কি সুযোগের সঠিক ব্যবহার কারণে তার ব্যবসায় 5 বছরে অনেক বড় আকার ধারণ করে। তিনি সম্প্রতি জেলার সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান। পুরস্কার গ্রহণ করে তিনি আগত সবাইকে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয় সম্পর্কে অবগত করেন। ঠিক আছে, খেয়াল করো, কর্মসংস্থানের প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। তো কর্মসংস্থানের প্রধানত ভাগ কয়টি? 3টি। একটা হচ্ছে মজুরি বেতন ভিত্তিক চাকরি, ঠিক আছে, একটা হচ্ছে আত্মকর্মসংস্থান ও একটা হচ্ছে ব্যবসায়। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। বুঝতে পারছো? কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কি কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না। বুঝতে পারছো? তাহলে মানুষ কি দিন দিন মানুষের বৃদ্ধি হতে থাকে, ফলে কি কর্মসংস্থানে যে হারে দরকার সে হারে কি আমাদের কর্মসংস্থান হয় না। তারপরে দেখো বলছে অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত। অন্যান্য পেশায় কি আয়ের সম্ভাবনা সীমিত না? যে 20,000 টাকা বেতন চাকরি করে সে তো 20,000 টাকা করে বেতন পাবে, বেশি পাবে? পাবে না। কিন্তু কর্মসংস্থানের থেকে প্রাপ্ত আয় প্রথম দিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এই পেশা থেকে আয়ের বৃদ্ধির সম্ভাবনা অসীম। আয় বৃদ্ধির সম্ভাবনা কি অসীম। বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। তাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধনটা কি? নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন তার অর্থসংস্থান করাটাও অনেক সহজ। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ এখানে ওয়ার্ড আছে, লাইন আছে, এগুলো খুব ভালো করে মার্ক করবা। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কি? নিজের দক্ষতা। তারপরে বলছে আত্মকর্মসংস্থান কি? একটি স্বাধীন পেশা। ঠিক আছে, আর এ ব্যবসা যেহেতু কি অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় সেহেতু কি আলাদা খরচ হয় না। আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। ঠিক আছে, বাংলাদেশের জনসংখ্যা বেশি হয় এখানে মজুরি অনেক কম। ঠিক আছে, আবার আমাদের দেশে মৌসুমী বেকারত্বের সমস্যাও কি প্রকট। এ সকল সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান এর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ ও গ্রামীণ সমাজ ও অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়। এই যে আমরা যারা মনোমোটে যারা আছি, যারা দেখবা যে ম্যাক্সিমাম কি কর্মসংস্থানের জন্য দ্রুত শহরে মানুষ আগায় যায়, কারণ শহরে কর্মসংস্থান বেশি হয়। কথা বুঝতে পারছো? তাহলে বলছে যে মানুষের যে শহরমুখী জনস্রোত এইটাকে নিয়ন্ত্রণ করা যাবে কিসের মাধ্যমে? আত্মকর্মসংস্থানের মাধ্যমে। আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে। তারপরে তাকে বলছে আত্মকর্মসংস্থানের জন্য কি বয়স কোনো সমস্যা নাই। এর জন্য কি যে কোনো বয়সের মানুষ তাকে দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে। তাহলে এখানে বয়সটা কোনো বিষয় না। ঠিক আছে, যে কোনো বয়সের মানুষ কি এটা তার দক্ষতা অনুযায়ী কি এখানে আয় করতে পারে। তারপর তাকে বলছে বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা বিবেচনায় উপযুক্ত লাভজনক আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র সুইটেবল কি অ্যান্ড প্রফিটেবল এরিয়াস of কি সেলফ এমপ্লয়মেন্ট ইন সোশিও ইকোনমিক কন্টেক্সট অফ বাংলাদেশ। দেখো প্রথম বলছে আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় নিজ মালিকানা ও ব্যবস্থাপনায় চালিত যে কোনো ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে যেমন সম্মানজনক জীবিকা অর্জন করা যায়, তেমনি কি দেশের অর্থনৈতিক উন্নয়নেও কি অবদান রাখা যায়। চাহিদা আছে এমন পণ্য উৎপাদন ও বিক্রয় করে বা সেবাদান করে অর্থ উপার্জন করা যেতে পারে। ঠিক আছে, সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের যে সকল সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করে কিভাবে সম্মানজনক কি
জীবিকা অর্জন করা যায়, এসব বিষয়ে বিশ্লেষণ করে আমরা আত্মকর্মসংস্থানের বেশ কিছু উপযুক্ত ক্ষেত্র চিহ্নিত করতে পারি। আজকে আমাদের পড়া কিন্তু এই পর্যন্ত থাকবে। এটা আমরা পড়ি কি কি আছে কর্মসংস্থানের কি ক্ষেত্র, অনেক আছে। হস্তচালিত স্যার। তাঁত, মাদুর বা ম্যাট তৈরি, ম্যাট বুঝি তো, পায়ের নিচে যে ম্যাট থাকে। মৃৎশিল্প, ঠিক আছে। তারপরে বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ, লবণ উৎপাদন, টেলারিং, যারা ওই যে কাপড় সেলাই করে, পোশাক প্রস্তুতকরণ, তারপরে মাছের জাল তৈরি, কাঠের আসবাবপত্র তৈরি, স্টিলের আসবাবপত্র তৈরি, মাটির বাসন প্রস্তুতকরণ, কামারের কাজ, কামার বুঝো তো, যারা দা কাশি ছুরি এইগুলো বানায় একে কামার বলে। তারপরে বলছে সেরিকালচার, ঠিক আছে। সেরিকালচার মানে হচ্ছে রেশম চাষ। সেরিকালচার মানে কি? রেশম চাষ, বুঝতে পারছো? রেশম চাষ বুঝো তো নাকি বুঝো না? জি স্যার, বুঝি। রাজশাহীর ওইদিকে কি গুটি পোকা থেকে কি রেশম তৈরি করে, সেই রেশম দিয়ে কি করে সুতা বানায়, সুতা বানায় রেশমি কাপড় তৈরি হয়, তাই না? এই যে সেরিকালচারটা হলো সেই জিনিসটা যে যে পদ্ধতিতে কি করা হয়, রেশম গুটি পোকা থেকে রেশম বের করা হয়। তারপর হচ্ছে কি নৌকা তৈরি, মাছ শুকানো, মাছ শুকনো করে শুটকি মাছ পাওয়া যায় না, সেটা। তারপর কি গোল আলুর ময়দা তৈরি, পটেটো ম্যাট, সরি পাটের ম্যাট তৈরি, আলুর চিপস তৈরি, কলার চিপস তৈরি, গৃহস্থলী দ্রব্যাদি তৈরি, বাইসাইকেল মেরামত, খেলনা তৈরি, রাবার দ্রব্য বল তৈরি, রাবার চাষ, মাখন তৈরি, বল পেন ও কলম তৈরি, ধানের খড় প্রক্রিয়াজাতকরণ, বাইসাইকেল নির্মাণ, সবজি চাষ, ছাতা মেরামত। তারপরে এই পাশ থেকে দেখি কি আছে, কত উপরে গেলেন বাবা। দাঁড়াও, এভাবে যায় তাহলে সহজ হবে। হ্যাঁ, তারপর দেখো বলছে গবাদি পশু ও হাঁস মুরগির খামার, ঠিক আছে। বেতের সামগ্রী তৈরি, তারপরে আছে কাঁচের তৈরি। কি বাবা? বেতের মানে কি? বেতের সামগ্রী তৈরি মানে কি? বেতের সামগ্রী তৈরি তুমি বোঝো নাই? না স্যার। যে বেত দিয়ে তোমাদের পিটানো হয় দেখছো, জি স্যার। ওই বেত দিয়ে সুন্দর করে আসবাবপত্র বানানো যায়, বেত দিয়ে ঝুড়ি বানানো যায়, হ্যাঁ, বেত দিয়ে তোমার হচ্ছে চেয়ার বানানো যায়, বেত দিয়ে তোমার মোড়া বানানো যায়, এরকম অনেক কিছু বানানো যায়, আর দোলনা বানানো যায়, ঠিক আছে। চাবি চাবি জায়গায়। এই আর কি। তারপরে দেখো কাচের তৈজসপত্র তৈরি, কাঁচ দিয়ে যে তৈজসপত্র আছে সেগুলো তৈরি, থালা বাটি, এগুলো পিতল কাঁসা দ্রব্যাদি, পাটের শৌখিন দ্রব্য প্রস্তুত, তারপর সরি তৈরি, গেঞ্জি তৈরি, গেঞ্জি এই যে আমরা গেঞ্জি গায়ে দিই, চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন, ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত, বেকারি, আটা ময়দা প্রস্তুত, ভোজ্য তেল উৎপাদন, খাদ্যজাত দ্রব্য উৎপাদন, নিটিং দ্রব্য প্রস্তুত, এটা তোমার ইসের ওই গার্মেন্টসে লাগে। তারপর আছে তোমার কি এমব্রয়ডারি, এটাও গার্মেন্টস এর একটা আইটেম, এমব্রয়ডারি করতে হয়, ফুল টুল তৈরি করে, সুতা কাটা, ঠিক আছে, কাঠের খেলার সরঞ্জাম তৈরি, প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, প্লাস্টিক দ্রব্যাদি প্রস্তুত। তারপর বলছে কি মোমের দ্রব্যাদি তৈরি, জুয়েলারি, স্ন্যাক্স, স্ন্যাক্স মানে তো বুঝো নাকি, ওই যে যেটাকে আমরা, হ্যাঁ জি খাবারের স্যার, দোকান ফ্রোজেন আছে। ফুড স্যার। হ্যাঁ হ্যাঁ, শুধু ফ্রোজেন না, যে কোনো ধরনের যে খাবার টাবারের দোকান আর কি, ছোটখাটো। বুঝতে পিঠা পারছি স্যার। তৈরি, কর্নফ্লে কর্নফ্লেয়ার্স, কর্নফ্লেকার্স তৈরি, ওই যে কর্নফ্লেয়ার মানে তোমার ইসের ওই যে ভুট্টার এক ধরনের কর্নফ্লেয়ার তৈরি করে সেটা। তারপরে বলছে কাঠের ও বাঁশের টুথপিক তৈরি, টুথপিক বুঝো তো নাকি, দাঁত খোঁচানি তৈরি জি আর কি স্যার। এক কথায়। আইসক্রিম চামচ তৈরি, প্যাড থ্রেসার, এটা একটা সামগ্রী আর কি, প্যাড থ্রেসারটা কি এটা সঠিক দেখতে হবে। কৃষি সরঞ্জাম প্রস্তুতকরণ, তারপর ফটো ফ্রেম তৈরি আর কি, ফটোস্টাট ব্যবসায়ী, এগুলো হলো কি এক মালিকানার উপযুক্ত ক্ষেত্র। তাহলে আমরা এই জিনিসগুলোই পড়বো, যে জিনিসগুলো আমি কি আজকে মোটামুটি তোমাদেরকে পড়ায় দিলাম, ইনশাল্লাহ এগুলোই কি তোমরা কমপ্লিট করবে। এবার আমাদের থাকলো বাড়ি কাজ ধরার কাজ, বুঝতে পারছো? তাহলে এবার আমরা কি করব, বাড়ি কাজে যাব। ইয়েস।